বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেপ্তার পিএসসির ৫ জনের বিরুদ্ধে তদন্তের জন্য দুদককে চিঠি দিয়েছে সংস্থাটি। বুধবার সন্ধ্যায় পিএসসি থেকে দুদকের সচিব বরাবর এই চিঠি পাঠানো হয়। এই ৫ জন হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম। পিএসসির প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব জামিলা শবনম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন অবৈধ উপায়ে সংগ্রহ, প্রকাশ এবং বিতরণ করেন তারা। দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসাবে অপরাধে জড়িত থাকার অভিযোগে কর্ম কমিশনের ৫ জন সহ অন্যান্যদের আসামি করে পল্টন থানায় মামলা করা হয়। এরই মধ্যে গ্রেপ্তার ৫ জন কারাগারে আছেন। গেল মঙ্গলবার তাদের সাময়িক বরখাস্ত করে পিএসসি। প্রশ্ন ফাঁস বা অনিয়ম করে কেউ প্রশাসনে চাকরি পেয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। জনপ্রশাসন মন্ত্রী বলেন, পিএসসি স্বাধীন প্রতিষ্ঠান, তারা প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সেখানে মন্ত্রণালয়ের কেউ অনিয়ম করে প্রশাসনে চাকরি পেলে ব্যবস্থা নেবে সরকার। এক্ষেত্রে অভিযোগ প্রমাণ হতে হবে। গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী কোনো দলের হয়ে কারো নাম বলেছে কিনা, ষড়যন্ত্র করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ফরহাদ হোসেন বলেন, আদালতের স্থিতাবস্থার কারণে কোটা বাতিলের নির্বাহী সিদ্ধান্ত বহাল আছে। পাশাপাশি বিষয়টি এখন আদালতের। এখানে আদালতের আদেশের বাইরে এখন নির্বাহী বিভাগের কিছুই করার নেই। জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরা উচিত বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রী। যদি কেউ সেটি করে থাকে, সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই চাকরিতে যারা নিযুক্ত হবেন সেক্ষেত্রে তো কিছু বিষয় রয়েছে এবং তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু চাকরিতে তাদেরকে আসতে হবে। বাংলাদেশ ও চীন আর্থিক নিয়ন্ত্রণে সহযোগিতা বাড়াতে সম্মত। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যে বাড়াতে চায় স্থানীয় মুদ্রা নিষ্পত্তির ব্যবহার। প্রধানমন্ত্রীর চীন সফর শেষে যৌথ বিবৃতিতে কথা জানানো হয়েছে। এতে সরকারের পক্ষ থেকে চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে শাখা স্থাপনের জন্য স্বাগত জানানো হয়েছে। আন্তর্জাতিক ও বহুপাক্ষিক বিষয়ে সমন্বয়ে জোরদারেও রাজি হয়েছে ঢাকা বেইজিং। মতৈক্য হয়েছে উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন স্বার্থ যৌথভাবে রক্ষায়। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, জ্বালানি রূপান্তর ও পরিবেশ সুরক্ষা সম্পর্কিত প্রক্রিয়ায় অবস্থান। পাশাপাশি এসব বিষয়ে আরও সমন্বয় ও বৃহত্তর ঐক্যমত্য গড়ে তুলতে জোর দেওয়া হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট শি জিনপিং এর উত্থাপিত বিশ্ব উন্নয়ন উদ্যোগের নানা দিক নিয়ে কথা হয়েছে দুপক্ষের। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ প্রশ্নেও বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে চায় চীন। এর আগে প্রধানমন্ত্রী চীন সফরে মিলেছে ১৬০০ কোটি টাকা সহযোগিতার প্রতিশ্রুতি। এছাড়া অবকাঠামো উন্নয়নে ৪ ধরনের ঋণ সহায়তার আশ্বাসও দিয়েছে বেইজিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের আগে গ্রেট হল অব দ্য পিপলে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। চীন সফরের তৃতীয় দিন বুধবার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় চীন। এছাড়া বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ৪ ধরনের ঋণ সহায়তার আশ্বাস দেন শি জিনপিং। পায়রা বন্দর সহ দক্ষিণবঙ্গের অবকাঠামোগত উন্নয়নে সহায়তার কথাও জানান শি জিনপিং। এর আগে সকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে গ্রেট হল অব দ্য পিপলে লালগালিচা সংবর্ধনা দেয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরে তাঁকে গার্ড অব অনার দেয় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশ ও চীন ২১টি সহযোগিতা নথিতে সই করে। এর মধ্যে ২টি সমঝোতা স্মারক নবায়ন ও আরও ৭টি উন্নয়ন প্রকল্পের ঘোষণা রয়েছে। এ সময় বাংলাদেশকে ১ বিলিয়ন ইউয়ান বা ১৬০০ কোটি টাকার সহযোগিতার অঙ্গীকার করেন চীনা প্রধানমন্ত্রী। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয়। বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে তিনি নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন।
শি জিনপিং এবং লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ের পাশাপাশি দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়। এতে রোহিঙ্গা সমস্যা, ব্যবসা বাণিজ্য ও উন্নয়নে সহযোগিতার মতো বিষয় প্রাধান্য পেয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত 12:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে স্থানীয় সময় রাত 10:05 বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। এবারের চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথে। পরে চীন বাংলাদেশকে 1600 কোটি টাকা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া অবকাঠামো উন্নয়নে 4 ধরনের ঋণ সহায়তারও আশ্বাস মিলেছে। পায়রা বন্দর সহ দক্ষিণবঙ্গের উন্নয়নে সহায়তার কথা জানিয়েছেন শি জিনপিং। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে তাঁকে গার্ড অব অনার দেয় চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়া গতরাতে খালেদা জিয়ার সিটি স্ক্যান, ইসিজি, রক্তচাপ, ডায়াবেটিস সহ বেশ কিছু পরীক্ষা করা হয়। পরে চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে বসে মেডিকেল বোর্ড। এতে যুক্তরাজ্যের চিকিৎসকরাও ভার্চুয়ালি যুক্ত হন। সোমবার ভোরে বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর আগে 22 জুন ভর্তি হয়ে চিকিৎসা শেষে 2রা জুলাই বাসায় ফেরেন তিনি। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি, লিভার সহ নানা জটিলতায় ভুগছেন। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে 11 দিন ধরে আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীরা। দাবি আদায়ের লক্ষ্যে বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। আন্দোলনের কারণে বন্ধ ক্লাস, পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। এদিকে শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই আন্দোলনের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, 11 দিন ধরে এই যে আন্দোলন চলছে, এই বন্ধ থাকার ফলে ক্লাস বা শ্রেণীকক্ষে এবং প্রশাসনিক কার্যক্রমে কি ধরনের প্রভাব পড়েছে সেটি জানাবেন, এবং সেই সাথে আজকের আন্দোলনে শিক্ষকরা নতুন করে কি বক্তব্য দিচ্ছেন? নতুন করে তেমন কোনো বক্তব্য নেই। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে। শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে 11 দিন ধরে কর্মবিরতি পালন করছেন। অন্যদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করছেন। বলা চলে যে এই দুই আন্দোলনে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অচল অবস্থা বিরাজ করছে। সেই সঙ্গে সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে, সেটি হচ্ছে প্রশাসনিক সমস্যা। যেহেতু ক্লাস পরীক্ষা শিক্ষার্থীরা বর্জন করছেন, শিক্ষকরা বর্জন করছেন, কোনো পক্ষ আসলে ক্লাসে ফিরলেও ক্লাস সচল হওয়ার সুযোগ নেই। কিন্তু প্রশাসনিক কার্যক্রমে যে সমস্যাটি হচ্ছে, দূর দূরান্ত থেকে অনেকে তার সনদ তুলতে আসছেন, কিন্তু সনদ তুলতে পারছেন না, কারণ কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি চলছে। অনেকে বিদেশে মাস্টার্স করতে যাবেন, কিন্তু তিনি সনদ তুলতে পারছেন না। এরকম 2-3 জনের সাথে আমার কথা হয়েছে। তারা বিভিন্ন সরকারি চাকরি করে, এখন বিদেশে উচ্চশিক্ষার জন্য তারা যাবেন, তো সেখান থেকে ছুটি নিয়ে এসেছেন, এসে দেখেন যে আসলে প্রশাসনিক ভবনে কোনো কর্মকর্তা কর্মচারী নেই। তো এই অচল অবস্থা কতদিন চলবে সে বিষয়ে কেউ কোনো সদুত্তর দিতে পারছে না। আমরা দেখছি যে সরকারের যে নীতি নির্ধারণী পর্যায়ে, সেখান থেকেও শিক্ষকদের সাথে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো আলোচনা করা হয়নি। যদিও গত সপ্তাহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে শিক্ষক নেতাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। পরবর্তীতে সেই বৈঠকটি পদ্মা সেতু সংক্রান্ত সভার কারণে স্থগিত হয়ে যায়। এরপরে আর সে বিষয়ে কোনো অগ্রগতি নেই। আর এই অবস্থা কতদিন চলবে সেটির বিষয়ে সেটিও এখন পর্যন্ত পরিষ্কার না।
শিক্ষকরা বলছেন যে এই প্রত্যয় স্কিম বাতিল হলে তারা ব্যাপক বৈষম্যের শিকার হবেন, অর্থাৎ যারা এই জুলাই মাস থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারী হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দিবেন তারা অনেক বৈষম্যের শিকার হবেন। তার মধ্যে রয়েছে যে বর্তমান যে পেনশন স্কিম, সেই পেনশন স্কিমে বেতন থেকে কোনো অংশ কেটে নেওয়া হয় না এই অবসর ভাতার জন্য, কিন্তু প্রত্যয় স্কিমে বেতন থেকে একটি নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হবে। সেই সঙ্গে 65 বছর পরে শিক্ষকরা একটি এককালীন টাকা পেয়ে থাকেন অবসরের পরে, পরবর্তীতে মাসে মাসে টাকা পান। আর এই প্রত্যয় স্কিমে এককালীন টাকা পাওয়ার কোনো সুযোগ নেই। মূলত এই নানাবিধ বিষয়গুলো সামনে এনে শিক্ষকরা বলছেন এটি বৈষম্যমূলক, এবং যেখানে সর্বজনীন পেনশন বলা হচ্ছে সেই সর্বজনীন পেনশন স্কিমে সরকারি কর্মকর্তা কর্মচারী সবার জন্য সমান হতে হবে। তো এই দাবিতেই তারা আন্দোলন করছেন। তো এই আন্দোলন কতদিন চলবে, কবে সমস্যা নিরসন হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। নুরুল আলম, আপনাকে ধন্যবাদ। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা। দুপুর 12টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাসে মিছিল বের করেন শিক্ষকরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। মিছিল শেষে দুপুর 1টা পর্যন্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। একই দাবিতে কর্মবিরতি পালন করে কুয়েট শিক্ষক সমিতি। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত শিক্ষকরা কুয়েট প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষকরা তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। সরকারকে জানাতে চাই যে এর ফলে যে শিক্ষার যে ক্ষতি হচ্ছে এর দায়ভার কিন্তু নীতি নির্ধারণ নিতে হবে। আজ 11 দিন পার হয়েছে, অদ্যবধি কোনো ধরনের আলোচনা হয় না। গত জুলাইয়ের 1 তারিখ থেকে আজ পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি অবস্থান করছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের ক্লাসে ফিরে যাব না। কোটা ব্যবস্থা 1 মাসের জন্য স্থগিত হলেও এই পদ্ধতির সংস্কারের দাবিতে আজ আবারও রাজপথে নামবেন আন্দোলনকারীরা। বিকাল 3:30 থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পালন করা হবে এই ব্লকেড কর্মসূচি। এর আগে বুধবার রাজধানীর বেশিরভাগ সড়কেই ছিল অবরোধ। এতে 8 ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। গত 5 জুন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট। এরপরই শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। বুধবার হাইকোর্টের রায়ে 1 মাসের স্থগিতাদেশ দেয় আপিল বিভাগ। তবে শিক্ষার্থীরা জানান কোটা সংস্কারের জন্য নির্বাহী বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। সেখান থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে আপিল বিভাগে একটি মামলার শুনানিতে সিনিয়র আইনজীবীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। এ সময় প্রধান বিচারপতি কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে তা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হতে পারে। পরে তিনি বলেন কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন। আদালত সেটি গুরুত্ব সহকারে শুনবে। এক পর্যায়ে প্রধান বিচারপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে যারা কোটা নিয়ে আন্দোলন করছে তাদের বোঝানোর পরামর্শ দেন। পরে তিনি বলেন দুর্নীতি তা প্রধান বিচারপতি করুক কিংবা পিয়ন যেই করুক না কেন তা দূর করতে হবে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা রাখার যৌক্তিক সমাধানের দাবি জানিয়েছে ছাত্রলীগ। এছাড়া সংগঠনটি বলছে রাস্তা বন্ধ করে কোটা বিরোধী আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন। তিনি আরও বলেন উচ্চ আদালতে সরকারের আইনজীবীরা কোটা পুনর্বহালের জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে স্বাভাবিক আইনগত প্রক্রিয়ায় কোটা সংক্রান্ত জটিলতার যৌক্তিক সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আন্দোলনকারীদের সব রকম বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সাদ্দাম হোসাইন বলেন কোটা সংস্কার চেয়ে রাস্তা বন্ধ করে আন্দোলন করা সমীচীন নয়। এতে সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে। আজকে বাংলাদেশের ছাত্র সমাজ কোটা ইস্যুতে যে বক্তব্যগুলো নিয়ে এসেছে, সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের যৌক্তিক কথাগুলো বলেছে, সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে যে উচ্চারণগুলো এসেছে, সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি। কোটা বিরোধী আন্দোলনের কারণে সম্প্রতি ঢাকা কলেজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে বলে দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠন নেতারা এই অভিযোগ করেন। তারা আরও দাবি করেন কোটা বিরোধী আন্দোলনে ভয়ভীতি দেখাতে তাদের গ্রেপ্তার ও গুম করা হচ্ছে।
নেতারা আরও বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক বলেই এই আন্দোলনে ছাত্রদল সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। এছাড়া মেধার ভিত্তিতে নিয়োগ ও মূল্যায়ন কার্যকরের সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রদল নেতারা। এই ঢাকা কলেজ ছাত্রদলের ১ নং সহসভাপতি রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে। এখন যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি। আমাদের যারা বিভিন্ন ইউনিটের আমাদের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই আন্দোলনে যুক্ত হতে পারে এবং রয়েছে। রাস্তা বন্ধ করে কোটা বিরোধী আন্দোলন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে আজ পুলিশ কঠোর অবস্থানে যাবে বলেও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস ডক্টর খ মহিউদ্দিন। দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। হাইকোর্টের রায়ের পর আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। একই সাথে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পালন না করতে অনুরোধ জানায় ডিএমপি। আমরা অবশ্যই বদ্ধপরিকর, শুধুমাত্র যারা আন্দোলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তো শুধু তাদের নয়, তাদের তো বাধ্যবাধকতা সকলের কাছে, আমাদের জবাবদিহিতা কিন্তু সকলের কাছে। যারা আন্দোলন করে তাদের রাইটসকে যেমন তারা অনুশীলন করতে চায়, সেই সাথে যাদের প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের তো রাইটস আছে, সেই রাইটসগুলোও কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা বাতিল চেয়ে ডক্টর ইউনূসের হাইকোর্টে করা আবেদনের শুনানি হবে আজ। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে দুদকের আইনজীবী আজ শুনানি করবেন। এর আগে বুধবার এই মামলায় ডক্টর ইউনূসের আইনজীবীর শুনানি শেষ হয়। গত 12 জুন এই মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত 4। সাক্ষ্য গ্রহণের জন্য 15 জুলাই দিন ধার্য রয়েছে। পরে সোমবার অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলার কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টে ডক্টর ইউনূস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ 7 কর্মকর্তা আবেদনটি করেন। গত বছরের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পদ্মা ব্যাংকের ঋণ খেলাপির মামলায় 115 কোটি টাকা পরিশোধ না করায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিকালে অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। মামলার নথি থেকে জানা যায়, পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে 2016 সালে জেসিকা ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার জসিম উদ্দিন 60 কোটি টাকা ঋণ নেন। 1 বছরের মধ্যে পরিশোধ করার চুক্তি থাকলেও তা করেননি। 2020 সালে জসিম উদ্দিনের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে পদ্মা ব্যাংক। তবে সম্পূর্ণ সুদ মওকুফ সুবিধা নিয়ে 2022 সালে তিনি ঋণ পুনঃতফসিল করেন। তারপরও তা পরিশোধ না করায় ওই ঋণ সুদাসলে বর্তমানে প্রায় 115 কোটি টাকা হয়েছে। এই টাকা পরিশোধে গত 29 জানুয়ারি জসিমকে নির্দেশ দেয় আদালত। তবে তা না মানায় বুধবার গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। পুরান ঢাকার মিরনজিল্লা হরিজন পল্লীতে উচ্ছেদের ওপর স্থিতাবস্থা বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে বিষয়টি হাইকোর্টে মীমাংসা না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চালাতে পারবে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার এই আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। একই সাথে 2 মাসের মধ্যে হাইকোর্টের দেয়া রুল নিষ্পত্তিরও আদেশ দেয়া হয়েছে। এর আগে 13 জুন এক রিট আবেদনের প্রেক্ষিতে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। পাশাপাশি কোনো নোটিশ ছাড়া মিরনজিল্লা পল্লীতে উচ্ছেদ পরিচালনা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। কিন্তু বুধবার আবার উচ্ছেদের চেষ্টা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই বিষয়ে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করতে বলেছে আপিল বিভাগ। রাজধানীতে বাসে চলতে গিয়ে নারীদের হেনস্থা হয়রানির অভিযোগ কমছে না। কর্মজীবী নারীরা বেশি হেনস্থার শিকার হন, অথচ প্রতিদিনই বাড়ছে কর্মজীবী নারীর সংখ্যা। এদিকে বিআরটিসির দাবি, লোকসান দিয়ে 7টি রুটে 9টি বাস চলছে শুধু নারীদের নিয়ে। আর যাত্রী সংকটের শঙ্কায় আলাদা বাস নামাতে চান না ব্যবসায়ীরা। রাজধানীর তেজগুনি পাড়ার বাসিন্দা বৃষ্টি খানমকে
কাজের প্রয়োজনে প্রতিদিনই যেতে হয় ডেমরায়, তাই বাসের জন্য ফার্মগেটে তার এই অপেক্ষা। বাস আসে বাস যায়, কিন্তু তাতে চড়া যেন যুদ্ধ। নারীদের বাস থাকলে একটা নির্দিষ্ট সিট থাকবে বাসে, এটা আমাদের জন্য খুবই দরকার, যে সিটে বসে আমরা সেফলি যেতে পারবো। বিআরটি এর পরিসংখ্যান বলছে প্রতিদিন রাজধানীতে সরকারি বেসরকারি প্রায় 4,500 বাস চলে। তবে এর মধ্যে শুধু নারীদের জন্য নির্ধারিত বাস খুবই কম। সিট তো নেই, মেয়েদের দাঁড়ানোর মতো একটা জায়গা নেই, মানুষ পায় না, এটা একটা অবান্তর কথা, এটা আসলে ঠিক না। বিশ্লেষকরা বলছেন গণপরিবহনে হয়রানির শিকার হন 94% নারী, তাই সরকারি ও বেসরকারিভাবে আলাদা বাস নামানোর তাগিদ তাদের। সেগুলো কিন্তু সব রুটে চলাফেরা করে না এখন। তাহলে আমি মনে করি যে ঢাকা শহরে যদি অন্তত আপনার নারীর জন্য প্রায় 100টা গাড়ি থাকা উচিত। তবে বাস মালিকদের দাবি নারী যাত্রী কম থাকায় আলাদা বাস চালানো সম্ভব না। যাত্রী স্বল্পতার কারণে কোনো পরিবহন ব্যবসায়ী এখানে সেবা দিতে আসবে না। ইনভেস্টটা যদি আমার লসের খাতায় রাখতে হয়, তাইলে এখানে হয় সরকার দায়িত্ব নিতে হবে। বিআরটিসি জানিয়েছে নারীদের জন্য লোকসান দিয়ে হলেও সপ্তাহে 5 দিন 7টি রুটে চালানো হচ্ছে 9টি বাস। মহিলা কিন্তু ক্যাপাসিটি যে আমার যা আছে সে অনুযায়ী আমরা পাচ্ছি না, এটা কিন্তু আমাদের কিন্তু লস। 65% 70% যাত্রী যদি আমরা পাই, তাহলে আমরা মহিলা সার্ভিস আমার 20টা 30টা গাড়ি দেওয়া আগামী নভেম্বর ডিসেম্বর মাসে কোনো সমস্যা হবে না। 1998 সালে চালু হয় বিআরটিসির নারী বাস সার্ভিস। 2018 সালে বেসরকারি বাস দোলনচাপা যাত্রা শুরু করলেও এখন দেখা যায় না। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোগীর অস্ত্রোপচারের জন্য যন্ত্র আনার কথা বলে টাকা দাবির অভিযোগ উঠেছে ফরিদপুর মেডিকেলের এক চিকিৎসকের বিরুদ্ধে। এর মধ্যে রোগীর অবস্থা বিবেচনায় 28,000 টাকা দেওয়ার দাবি করেছেন স্বজনেরা। তবে বাকি টাকার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলছেন তারা। এছাড়া জেলা প্রশাসকের কাছে অভিযোগের পর রোগীকে হাসপাতাল ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। পেটের টিউমারের অস্ত্রোপচারের জন্য 22 জুন ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মাগুরার আরিয়াকান্দি গ্রামের লালমতি বেগমকে। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের আগের দিন ঢাকা থেকে জরুরি ভিত্তিতে একটি যন্ত্র আনা প্রয়োজন জানিয়ে তাদের কাছে 50,000 টাকা দাবি করেন চিকিৎসক। মায়ের চিকিৎসার কথা চিন্তা করে 28,000 টাকা জোগাড় করে দেন লালমতি বেগমের ছেলে। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পর চিকিৎসক বাকি টাকার জন্য চাপ দিতে শুরু করেন। নানাভাবে হেনস্থাও করা হয় তাদের। আমার মা ওটিভি রয়েছে, আমি টাকা দিয়ে দিচ্ছি, তারপরও টাকা আরো নেওয়ার জন্য দাবি করে ধমক দিয়ে, মানে সেই মানে বিস্তিরটা বকা দিয়ে আমার বলতেছিল টাকা কই। অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি চিকিৎসক রাজিবুল হাসান। এদিকে হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হাসপাতাল সংশ্লিষ্ট কেউ রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেননি। তবে স্টাপল মেথডে অস্ত্রোপচারের জন্য অনেক ক্ষেত্রে ঢাকার সরবরাহকারীদের কাছ থেকে কার্ট্রিজ সংগ্রহ করে দেন রোগীর স্বজনরা। সেই টাকা সরবরাহকারী পান, হাসপাতালে কেউ নন। পরিচয় করাই দিই রোগীর লোকের সাথে, রোগীর লোক ওনার সাথে কথাবার্তা বলে যেভাবে পারে যতটুকু টাকা দিয়ে পারে, যেটা দিয়ে ওরা যেটা মূল্য নেয় সেভাবেই তারা টাকাটা দেয়। আমাদের হাসপাতালের কোনো ডাক্তার কিংবা কর্মচারী রোগীর কাছ থেকে এই বিষয়ে কোনো টাকা নেয় না। এই ঘটনার পর 7 জুলাই জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন রোগীর স্বজনরা। তবে এরপরই হাসপাতাল ছাড়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মোবাইল ফোন বিক্রিতে বিপুল ছাড়ের লোভ দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে প্রতারণার জাল বিছানো হচ্ছে। আস্থা অর্জনে ব্যবহার করা হয় অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের নকল ভিডিও। এতে বিপাকে পড়ছেন কন্টেন্ট ক্রিয়েটররা। পুলিশ বলছে, নজরদারির পরও এই প্রতারণা থামানো যাচ্ছে না। একটি পেজ বন্ধ করলে তৈরি হয় আরও একটি। 20,000 টাকার বেশি দামের মোবাইল মিলছে মাত্র 3 থেকে 4,000-এ। ফেসবুক স্ক্রল করলে প্রায় এমন বিজ্ঞাপন আসে, এমনকি ফ্ল্যাগশিপ ফোনও অফার করা হয় নামমাত্র দামে। বেশিরভাগ ভিডিওতে একই বিক্রেতার ছবি দেখা যায়, তবে ভিন্ন ভিন্ন পেজে দেয়া হয় বিজ্ঞাপন। যোগাযোগের জন্য দেয়া হয় মোবাইল নম্বরও আলাদা। এমন পোস্টে ভিউ লাখ লাখ, শেয়ারও শত শত। ভুয়া আইডি থেকে কমেন্ট করে অনেকে মোবাইল পাওয়ার দাবিও করেন। ক্রেতা সেজে ফোন দিলে বলা হয় ডেলিভারি চার্জ বাবদ দিতে হবে অগ্রিম 500 টাকার বেশি। এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা বর্ডার করতে 510 টাকা দিতে হবে।
সাইফুল ইসলাম নামে এক ভুক্তভোগী ব্যক্তি জানান, ডেলিভারি চার্জ বাবদ টাকা পাঠানোর পর নানা অজুহাতে আরো টাকা চাওয়া হয়। টাকা দিলাম 500 টাকা, 510 টাকা, তারপরে বলতেছে যে কি ওই অর্ডার হয়েছে, এখন মালটা আসার পরে বলতেছে যে কি নাকি একটা পিনকোড লাগে, পিনকোডের টাকাগুলো দিলে পরে সব টাকা দেওয়া লাগবে, যে পিন নাম্বারটা আসতে হলে সব টাকা দেওয়া লাগবে। এমন প্রতারণায় মানুষের আস্থা অর্জনের জন্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও ব্যবহার করা হয়, এতে বিপাকে পড়েন তারা। উনি যেহেতু এই প্রোডাক্ট নিয়ে কথা বলছে, ওকে ফাইন, আমি কিনে নেই। তারা এটা জাজ করে না বা চিন্তাও করে না যে এই ভিডিওটা আমি কোন প্ল্যাটফর্ম থেকে দেখছি, আদৌ কি আমি স্যামজন থেকে দেখছি বা স্যাম ভাইয়ার ফেসবুক পেজ থেকে দেখছি, নাকি আমি তার অফিসিয়াল সাইটগুলো থেকে দেখছি। পুলিশ বলছে নজরদারি চললেও বিপুল সংখ্যক পেজের কারণে এসব প্রতারণা বন্ধ করা যাচ্ছে না। প্রতারকরাও অনেক স্মার্ট, অনেক সময় এদের ফোন নাম্বারগুলি হয়তো ওপেন থাকে না, তখন এইগুলিকে যেগুলি আইডেন্টিফাই করা সম্ভব হয় না। আপনারা জানেন যে আইনে বিটিআরসিকে ক্ষমতা দেওয়া আছে যে কোনো কন্টেন্ট ব্লক করার। আমরা বিটিআরসিকে রিপোর্ট করি, বিটিআরসি আবার কনসার্ন যে সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে রিপোর্ট করে ওই পেজ বা ওই পোস্টগুলি বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করি। এসব প্রতারণা ঠেকাতে সচেতনতা জরুরি বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। সিলেটে চোরাই পথে আনা 100 টন ভারতীয় চিনি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ, 7 জন আটক। উজানে ঢালো ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় আবারও বাড়ছে নদ নদীর পানি, আতঙ্কে বন্যাপ্রবণ এলাকার বাসিন্দারা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্যাসের জাতীয় গ্রিডের আনোয়ারা ফৌজদারহাট পাইপলাইন এখনও মেরামত শেষ হয়নি। পেট্রোবাংলা চেয়ারম্যান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অংশে নতুন পাইপ সংযোজন শেষ হতে পারে শুক্রবার। মঙ্গলবার বিকেলে জাতীয় গ্রিডের আনোয়ারা ফৌজদারহাট 42 ইঞ্চি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে সচল থাকা এক্সিলারেট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ 500 মিলিয়ন ঘনফুট থেকে নেমে আসে 200 মিলিয়নে। ফলে চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করে। ব্যাহত হয় শিল্পের উৎপাদন, ভোগান্তিতে পড়েছেন সিএনজি ও ব্যক্তিগত গাড়ি চালকরা। এলএনজি সরবরাহ কমায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও কমেছে, বেড়েছে লোডশেডিং। সামিটের এলএনজি টার্মিনাল সংস্কার শেষে দেশে ফিরেছে। সিস্টেমের সঙ্গে যুক্ত করে গ্যাস সরবরাহ শুরু হতে পারে কয়েকদিনের মধ্যে। পেট্রোবাংলা বলছে 17 জুলাই থেকে 2 এলএনজি টার্মিনাল থেকে পুরো দমে গ্যাস সরবরাহ সম্ভব হবে। যে অংশের ক্ষতিগ্রস্ত কেটে ফেলাইছে, জোড়া দেওয়ার জন্য যে টেকনিক্যাল মিলানো এই কাজগুলো করতেছে। ওয়েল্ডিং করার পর আবার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সারা রাত চলে যাবে। কালকে সকালে দেখা যাক আমরা প্রো করতে পারি কিনা, বা কালকে যদি হয়। আবার তো আমাদের ইয়াটাও চলে আসছে, রেইনস্টর্ম শুরু হয়ে গেছে। এখন এলএনজি নিয়ে তারপর কুল ডাউন করতে আবার 2 দিন লাগবে। এটা আশা করছি 16 বা 17 তারিখে পুরো সব হয়ে যাবে। ভারত থেকে চোরাই পথে আসা চিনি বোঝাই 7টি ট্রাক জব্দ করেছে সিলেটের পুলিশ। ভোর 5টার দিকে নগরীর শাহপরান থানা এলাকা থেকে ট্রাকগুলো জব্দ করা হয়। এ সময় আটক করা হয় 7 জনকে। পুলিশ জানায়, চিনি বোঝাই ট্রাকগুলো হরিপুর থেকে সারিবদ্ধভাবে সিলেট শহরের দিকে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ভোর 5টায় মহানগর পুলিশ ট্রাকগুলোকে চিনি বোঝাই অবস্থায় প্রথমে 6টি আটক করে। এরপর পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে আরেকটি ট্রাক জব্দ করে। 7টি ট্রাকে 100 টনের বেশি চিনি রয়েছে। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য প্রায় 1,20,00,000 টাকা। ক্রিমিনালের কোনো রাজনৈতিক পরিচয় থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা আমাদের কাছে মূল বিষয়। আর এইটার সাথে যদি কোনো সিন্ডিকেট থেকে থাকে সেটা তদন্তের বিষয়, তদন্তের মাধ্যমে অবশ্যই বের হয়ে আসবে। তো আমরা এ পর্যন্ত যতটা অভিযান করেছি সবগুলাতেই আমরা অনেকগুলাতেই আমরা মূল হোতাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং মূল হোতার বিরুদ্ধে। উজানে ঢলো ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় আবারও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এতে দুর্ভোগ বাড়ায় আশঙ্কায় বন্যাপ্রবণ এলাকার বাসিন্দারা। তবে নদ নদীর পানি আরও কয়েকদিন বাড়লেও বন্যা পরিস্থিতির অবনতি হবে না বলছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকাগুলোর পানি নামছে ধীরগতিতে। এর মধ্যে 2 দিন ধরে মুষলধারে বৃষ্টিতে পানি বাড়ছে নদ নদীর। এই পরিস্থিতিতে ভোগান্তি বাড়ার আশঙ্কায় পানিবন্দী এলাকার মানুষ। বৃষ্টি হয়েছে সিলেটেও।
কুশিয়ারা ও সুরমার পানি বিপদসীমার উপরে। এদিকে ধীর গতিতে পানি নামায় বন্যা কবলিতদের দুর্ভোগ উঠেছে চরমে। এখনও ১৩ উপজেলায় পানিবন্দী ৫,৩৯,০০০ মানুষ। নেত্রকোনায় ৫ দিন পর আবার বাড়ছে উবদাখালী নদীর পানি। হেও বন্যাও লাগেছে, বাঙ্গিয়া রুঙ্গিয়া, ঘর বাড়ি দরজা বাঙ্গিয়া, মানুষ গাছর চল চলে। আজ খাইবার তো নাই হইতে গেলে প্রায় ৭টা দিন থেকে ঘর বাড়ি সব ছাড়া, ঘর দুয়ারের অবস্থাও ভালো নাই, তা ফোড়ার সম্ভাবনা আছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়লেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা নেই। গ্রহণযোগ্য মাত্রায় রয়েছে। যদি আগামী ২৪ ঘন্টা বাড়ি অতি ৩০০ উপরে ক্রস করে, তাহলে সেটি ডেঞ্জার লেভেল ক্রস করবে এবং বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। তবে যেহেতু ভারী বৃষ্টি হতে পূর্বাভাস আছে, সেক্ষেত্রে এটা আসাটা খুব ক্ষীণ। বিপদসীমার উপরে বইছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। এতে কুড়িগ্রামের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আমন ধানের বেসন তলে গেছে, পাট খাত তলে গেছে, আমাদের চলাফেরা অসুবিধা, কি দিয়ে জমিতে রোয়া করবো সেই সমস্যা। জ্বর, ডায়রিয়া আর হলো বাচ্চাদের ক্ষেত্রে শরীরের মধ্যে মন করে চুলকানি বেশিরভাগ শুরু হয়েছে। এদিকে জামালপুর ও সিরাজগঞ্জে এখনো পানিবন্দী ৩.৫ লাখ মানুষ। এর মধ্যে যমুনার পানি আরও কয়েকদিন বাড়ার পূর্বাভাসের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নদ নদীর পানি বৃদ্ধির বিষয়ে আরও জানাতে বা সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, দুদিন তো মুষলধারে বৃষ্টিতে পানি বেড়েছে নদ নদীর, তো ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন পানিবন্দী এলাকার মানুষ। সেখানকার পরিস্থিতি এখন কেমন? দেখুন, গত দুদিন যাবৎ সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সুনামগঞ্জের পাশাপাশি চেরাপুঞ্জিতে ৩১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সুনামগঞ্জের নদ নদী সহ হাওর অঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত আছে। তো এই পানি ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। তো চলতি বন্যার কথা যদি আমরা বলি, চলতি বন্যায় মানুষের বিশেষ করে হাওর এলাকা, আমরা এখন যেখানে আছি দেকার হাওর এলাকা, এখানে এই হাওরের আশেপাশে যে গ্রামগুলো, মানুষের একটা চরম একটা দুর্ভোগ দেখা দিয়েছে। এখানের যে গ্রামীণ সড়ক রয়েছে, সেই সব সড়ক ডুবে আছে। এই সড়ক দিয়ে মানুষ চলাচল করতে পারছে না। বিশেষ করে আমরা এখানে একটা ইসলামপুর গ্রাম রয়েছে, এই গ্রামে বসতভিটা, কাঁচা বসতভিটা একেবারে নষ্ট হয়ে গেছে। গোখাদ্য নিয়ে মানুষ একটা চরম দুশ্চিন্তায় পড়েছে। আপনাকে যদি একটু দেখাই, একজন এই ইসলামপুর গ্রামেরই একজন কৃষক, তিনি তার গোখাদ্য যে বৈশাখ মাসে যে খাদ্য রেখেছিল গরু এবং ছাগলের জন্য, সেই সব বন্যার পানিতে ভেসে যাওয়ার ফলে কিন্তু তিনি একটা চরম একটি বিপাকে পড়েছেন। তার ৬টি গৃহপালিত পশু রয়েছে, সেই 6টি গৃহপালিত পশুর জন্য এখন হাওরের মধ্য থেকে কিন্তু কচুরিপানা কেটে নিয়ে যাচ্ছে। তাতেও কিন্তু পোষাবে কিনা এমন একটা সন্দেহ। এরকম সারা জেলার পরিস্থিতি যদি বলি, কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে জেলার প্রায় ২৩,০০০ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তো এইসব যেসব কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, সেসব কাঁচা ঘরবাড়ি যদি প্রশাসন এবং সরকার যদি সহায়তা না করে, তারা আবারও যে ঘুরে দাঁড়াবে, এটা কোনো সাধ্য নেই, কারণ সবই হচ্ছে নিম্নআয়ের মানুষ। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জাকির হোসেন। কক্সবাজারে অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টিতে ভোরে ২টি আলাদা স্থানে পাহাড় ধসে মারা গেছেন এক নারী ও এক শিশু। মধ্যরাত থেকে ভারী বৃষ্টি শুরু হয় কক্সবাজারে। সকাল পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে কক্সবাজার শহরের হোটেল মোটেল জোন সহ শহরের অধিকাংশ এলাকায় পানি প্রবেশ করেছে। জেলার ৯ উপজেলার নিচু এলাকাও প্লাবিত হয়েছে। এদিকে ভোরে পৌরসভায় ২টি আলাদা স্থানে পাহাড় ধসে দক্ষিণ রুমালিয়ার ছড়ার জামিলা আক্তার নামের এক গৃহবধূ ও শিকদার বাজার এলাকার ১০ বছরের শিশু মোহাম্মদ হাসান মারা গেছে। এছাড়াও অতি বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বাসস্থান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। মাটি বাইর করার পর উনি হাতটা এরকম করে, মানে যখন সবাই দেখছে ওকে হাসপাতাল নিয়ে যায়। এখন শুনতেছি নাকি সেই মারা গেছে। আমার ওয়াইফ ছিল ভিতরে পাকঘরে রান্না করছিল, ওই সময় ওনাকে ডাক দিয়েছি, দেখি পাটা ওরা ঘুরে চলে আসে, তখন আমরা হাত করা নেই। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা দেখবেন, রাখাইনে সহায়ক পরিবেশে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় জাতিসংঘ, মানবাধিকার পরিষদে প্রস্তাব পাস।
উরুগুয়েকে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া, নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড। মিয়ানমারের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। শান রাজ্যের নাউংচো শহর দখল করার কথা জানিয়েছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি। শান মিয়ানমার ও চীনের সীমান্তবর্তী প্রদেশ। নাউংচো এই প্রদেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। এই শহরের মাধ্যমে দুই দেশের মধ্যকার অধিকাংশ বাণিজ্য হয়ে থাকে। এছাড়া শহরটিতে মিয়ানমারের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য একটি অভিজাত প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে। গত অক্টোবর থেকে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর। সেই যুদ্ধে সাফল্যও পাচ্ছে বিদ্রোহীরা। গত 7 মাসে বিদ্রোহীদের কাছে দেশের 1/5 ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।